তিনি উপস্থিত হয়েছেন। আমি 22 নম্বর এবং 23 নম্বরের প্রার্থী তাদের এখানে এসে চেয়ারে বসার জন্য অনুরোধ করব। কমরেড অতনু ভট্টাচার্য, কমরেড সুচিত্ত সাহা, আপনারা এখানে এসে চেয়ারে বসুন। এখন এই পথসভায় বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড শতরূপ ঘোষ। মাননীয় সভাপতি, এখানে অতনু সুদীপ্ত সহ আপনারা যারা আছেন আমাদের কথা শুনতে পাচ্ছেন, এই এলাকার আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, এমনি ঠান্ডার মধ্যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে রয়েছেন। আমি অনেকক্ষণ ধরে মিটিংটা আমাদের চলছে, আমি আপনাদেরকে খুব বেশিক্ষণ আটকে রাখবো না, আপনাদের খুব বেশি সময় নেবো না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে রোববার, এই সামনের রোববার এতক্ষণে ভোট হয়ে গেছে। তো আমার বিশ্বাস আপনারা একটা বড় অংশের মানুষ, আপনারা ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন আপনারা কে কাকে ভোট দেবেন, কাকে সমর্থন করবেন। আপনাদের এই সিদ্ধান্ত যাই হয়ে থাক না কেন, আপনাদের সিদ্ধান্তের উপর আমাদের ভরসা আছে, আস্থা আছে, এবং আপনারা জানেন আমরা এর আগেও যখন আপনাদের সিদ্ধান্ত, মানুষের সিদ্ধান্ত আমাদের পক্ষে গেছে এবং যখন আমাদের বিরুদ্ধে গেছে, আমরা দুই সিদ্ধান্তকেই একই রকম ভাবে সম্মান করেছি এবং সেই সিদ্ধান্তকে মাথায় নিয়ে আমরা কাজ করেছি, কাজ করার চেষ্টা আমরা করেছি। আমরা হেরে গেছি, আমরা হেরে গিয়েও আমরা হারিয়ে যাইনি। এইটা বলে আপনাদেরকে বলছি, দেখুন বিধানসভা ভোটের যখন রায় এলো আমরা হেরে গেলাম, আমরা সেই রায় মাথা পেতে নিয়েছি, কিন্তু আমরা বিধানসভার আগে যে কথাগুলো বলেছিলাম এবং আজকে পশ্চিমবাংলার যে চেহারা আপনারা দেখছেন, তাহলে বলুন তো সত্যি কি আমরা সব কথা ভুল বলেছিলাম? তখন যখন রাস্তায় ঘাটে বাসে ট্রামে একটাই আলোচনা যে এবার বোধহয় বিজেপি আসছেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যার মধ্যে নৈহাটি পড়ে, অর্জুন সিং জিতলো, 2019-এ জিতলেন উনি লোকসভায়, তারপর থেকে আরো বেশি করে এই ব্যারাকপুর সাব ডিভিশন এসব আশপাশের অঞ্চলে বিজেপির হওয়া। তখন যখন রাস্তায় ঘাটে, চায়ের দোকানে, বাসে ট্রামে, রেল স্টেশনে আলোচনা হতো যে এবার বোধহয় বিজেপি আসছে, এবার বোধহয় বিজেপি আসছে, তখন আমরা দাঁড়িয়ে বলেছিলাম সত্যি যদি বিজেপি আবার ক্ষমতায় এসছে তাহলে এই পশ্চিমবাংলায় দুপুর গড়িয়ে বিকেল হবে না, তার আগে গোটা তৃণমূল এখানে বিজেপি হয়ে যাবে। কিন্তু যদি বিজেপি না এসছে, যদি তৃণমূল আবার থেকে গেছে, তাহলে দুপুর গড়িয়ে সেই বিকেল হবে না, গোটা বিজেপি এখানে তৃণমূলে ঢুকে যাবে। আপনারা বলুন আমরা ঠিক বলেছিলাম নাকি আমরা ভুল বলেছিলাম? আমরা কিভাবে ভোট দিলাম বলুন তো এবার কোভিডের সময়? সেকেন্ড ওয়েভ চলছে, কোভিডে, তার মধ্যে 8 দফা একটা ভোট এসে আমাদের জীবনগুলোকে সারখার করে দিয়ে চলে গেল। এমন কোনো পরিবার বোধহয় নেই গোটা পশ্চিম বাংলায় যে পরিবারের কোনো না কোনো আপনজনকে ওই সময় কোভিডে হারাতে না হলো। কিভাবে আমরা ভোট দিলাম, আর একটা ভোটের আমরা এই মূল্য দিলাম, দিয়ে কি পেলাম আমরা? আমুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে গরু ছাগলের মতো বিক্রি হয়ে গেল এমন কতগুলো বিজেপির নেতা, কতগুলো এমন এমএলএ। এই ভাবুন, রাজ্যে আমাদের এই পশ্চিমবাংলা একটা সময় নেতা বলতে আমরা বুঝতাম জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো মানুষদের, এরা ছিলেন নেতা। আজকে পশ্চিমবাংলার নেতাকে এখানে নেতা মানুষের মুকুল রায়। একটা লোক এতবার দল পাল্টেছে, নিজেই ভুলে গেছে কখন কোন দলে থাকে। কোথায় একটা গেছে মিটিং করতে, সাংবাদিক জিজ্ঞেস করেছে মুকুলদা কি বুঝছেন, কি হবে এবার বিধানসভায়, এই কর্পোরেশনে ভারতীয় জনতা পার্টি বিরাট ভাবে জিতবে। তো বলছে কি বলছেন মুকুল, আপনি তখন তৃণমূল হয়ে গেছেন, বলুন তৃণমূল জিতবে। সাংবাদিকরা শিখিয়ে দিচ্ছে যে আপনি তৃণমূল বলতে হবে, এখন আপনাকে তৃণমূল বলুন। হ্যাঁ, তৃণমূল তো অবশ্যই, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। আপনাদেরকে বলছি, আমার তো মাঝে মধ্যে খারাপ লাগে, মায়া হয় বেচারা মুকুল রায়ের গাড়ির ড্রাইভারের জন্য, যে মুকুল রায়ের গাড়ি চালায় তার জন্য। ভাবুন লোকটার কি জীবন হয়েছে। রোজ সকালবেলা মুকুল রায় ঘুম থেকে উঠে সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি, রোজ মুকুল রায় সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠবে, গাড়ির দরজা বন্ধ করবে, আর মুকুল রায় গাড়ির ড্রাইভার, সে বোধহয় গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে, রোজ চাবি দিয়ে ইঞ্জিন স্টার্ট করে পেছন ফিরে মুকুল রায়কে জিজ্ঞেস করে, দাদা আজকে আপনাকে কোন পার্টি অফিসে নিয়ে যাবো, তৃণমূলের পার্টি অফিসে যাবেন আজকে না বিজেপি পার্টি অফিসে যাবেন? এরা হচ্ছে নেতা আমাদের রাজ্যের এক একটা। এই যে কদিন আগে একটা ভোট হলো সল্টলেকে, আপনারা দেখলেন, ভোট হলো না ভাট হলো সে আমি জানি, আপনি জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। সেই ভোটে একটা লোক মরা মানুষের নামে ভোট দিয়ে, ছাপ্পা ভোট দিয়ে এত বুথ দখল করে জিতলো সব্যসাচী দত্ত। গতকাল দেখলাম তাকে আবার সল্টলেকের চেয়ারম্যান করা হয়েছে। ভাবুন, একটা লোক, মানুষ যখন আমাদের রাজ্যে কোভিডের ফার্স্ট ভ্যাকসিন দিচ্ছিল তখনও তৃণমূল করতো, তারপরে মানুষ যখন কোভিডের সেকেন্ড ভ্যাকসিন দিচ্ছে তখনও বিজেপি করে।
তবে এখন যখন আবার আমরা থার্ড ভ্যাকসিন নিচ্ছি, বুস্টার ডোজ দিচ্ছি, এখন আবার তৃণমূল করে। এরা হয়েছে নেতা। দেখবেন এই নিয়ে আমরা ব্যঙ্গ করতে পারি, বিদ্রুপ করতে পারি, ফেসবুকে হোয়াটসঅ্যাপে মিম ফরওয়ার্ড করতে পারি, এই নিয়ে হাজারটা খিল্লি করতে পারি, কিন্তু যাবতীয় প্রশ্ন, যাবতীয় খিল্লির পরে তো এই প্রশ্ন বেঁচে থাকে যে আজকে আমি একটা দলের ভোটার, আপনি একটা অন্য হয়তো দলের ভোটার হতে পারেন, আপনি যাকেই ভোট দিন না কেন, হয়তো এর আগে আমাদের বিরুদ্ধে ভোট দিচ্ছেন, হয়তো ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে ভোট দেবেন। অনেক কঠিন না? হয়তো এর আগে আমাদেরকে ভোট দেননি, বা হয়তো ভবিষ্যতেও দেবেন। কিন্তু বলুন তো, আমরা যে যাকেই ভোট দিই না কেন, এরকম তো কত সময় আমাদেরও হয়, যাতে কাউকে একটা ভোট দিলাম, ভোট দেওয়ার পরে 6 মাস পরে কি 1 বছর পরে কি 1.5 বছর পরে মনে হলো যে যাকে ভোট দিয়েছিলাম এক ভেবে, এখন হলো আর এক, একে ভোট দিয়েছি কিন্তু আমার যে প্রত্যাশা ছিল সেই কাজ এ করছে না। ভেবেছিলাম দরকারের সময় পাবো, দরকারের সময় পাচ্ছি না। ভেবেছিলাম সৎ থাকবে, চুরি করছে। ভেবেছিলাম যে ব্যবহার ভালো হবে, তো ভোটের আগে একরকম ব্যবহার ছিল, ভোটের পরে এখন তার রেলাই অন্যরকম হয়ে গেছে। কত সময় তো আমাদের এরকম হয়। তাহলে আমরা কি পারি কি কোনো দলকে আজ এরা ভোট দিলাম, তারপরে দেখলাম যে পরপর সেই দল এমন কাজ করছে, এমন এমন প্রশ্নে এমন এমন সিদ্ধান্ত নিচ্ছে, এমন এমন অবস্থান নিচ্ছে যে এখন আফসোস হচ্ছে কেন এই দলটাকে ভোট দিলাম। কত সময় তো হয় আমাদের। তাহলে আমরা কি পারি, যাকে আজকে ভোট দিয়েছি কালকে যদি তার কাজ আমার পছন্দ না হয়, তার কাছ থেকে আমার ভোটটাকে ফেরত নিয়ে আরেকজনকে দিয়ে দিতে পারি না? তো সেই সুযোগটা আমাদের হাতে থাকে না। দেশের আইন, দেশের সংবিধান আমাদেরকে সেই সুযোগ দেয় না। যদি আমাদের মতামত পাল্টেও যায়, তবু নিজের ভোটটাকে পাল্টানোর জন্য আমাদেরকে 5 বছর অপেক্ষা করতে হয়, তার আগে নিজের ভোটটাকে পাল্টাতে পারি না। কিন্তু আমি তাই বলছি আপনাদেরকে, আপনারা যে যে দলকেই সমর্থন করুন না কেন, বলুন তো, আপনার ভোট আমার ভোট আপনি আমি পাল্টাতে পারবো না, কিন্তু যাকে আমি ভোটটা দেব সে যতবার ইচ্ছা আমার ভোটটাকে পাল্টাতে পারবে। আমি ঘরে বসে বসে ফেলফেল করে দেখবো যে আমার লোক, আমার যাকে ভোট দিয়েছিলাম একটা লোক, সে আমার ভোটটাকে নিয়ে একবার এই দলকে দিচ্ছে, আমার ভোটটাকে নিয়ে একবার ওই দলকে দিচ্ছে। আমি এখানে বসে আছি, আমার ভোটটা ঘোরাফেরা করছে। কেন এই জিনিস আমরা বরদাস্ত করবো বলুন তো? দিনের পর দিন আমি দলপথ নির্বিশেষে আপনাদেরকে বলছি, বিজেপিকে যারা এখানে ভোট দিয়েছিলেন, লোকসভায় তো বটে, এমনকি বিধানসভাতেও, এখানে বিজেপি জিততে পারেনি নৈহাটিতে, কিন্তু অনেক ভোট পেয়েছিল। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন সে মানুষ আমাদের শত্রু নয়। যদি আমাদের কোনো ত্রুটি, আমাদের কোনো দুর্বলতার ফলে তার মনে হয়ে থাকে যে আমরা পারবো না, বিজেপি পারবে, তাহলে তার দায় আমাদের। কিন্তু আজকে আপনাকে জিজ্ঞেস করছি, কি লাভটা হলো বলুন তো এইভাবে ভোটটা দিয়ে? আজকে বিজেপি যে কাজটা করলো পশ্চিম বাংলায়, এটা তো কম কথা নয়। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের মতো একটা সিটে বিধানসভা ভোটে হারিয়ে দিল, চারটিখানি কথা নয় এটা। এবং এটা করতে গিয়ে বিজেপিকে অনেক মার খেতে হয়েছে, ঘরছাড়া হতে হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসতে হয়েছে। হয়তো কেউ কোনো স্কুল টিচারের চাকরি করছেন, হয়তো এখানে তার নৈহাটিতে কি, পাশে হয়তো ব্যারাকপুরে কি, হয়তো বাটপাড়ায় কি, শ্যামনগরে পোস্টিং। দুদিন ফেসবুকে একটু বিজেপির হয়ে পোস্ট করেছে, নজরে পড়ে গেছে সার্কেল ইন্সপেক্টরের কি, তার তৃণমূলের মতো করে নজরে পড়ে গেছে। তার ট্রান্সফার হয়ে গেল নৈহাটি স্কুল থেকে, তার মেদিনীপুরের কোনো স্কুলে ট্রান্সফার হয়ে গেল, বাঁকুড়ে ট্রান্সফার হয়ে গেল। ঘটেছে এই ঘটনা। তো কি পেলাম, কি পেলেন এইভাবে ভোটটা দিয়ে? বিজেপিকে হারালেন, এত বড় সাফল্য পেলেন আপনারা। সে গোটা সাফল্যে এক ফোঁটা চোনা ফেলে দিল মোদী, অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে একটা বাই ইলেকশন উপহার দিয়ে দিলেন, একটা সাপ্লি পরীক্ষা উপহার দিয়ে দিলেন। আজকে আপনাদেরকে বলছি, দেখুন, ভবানীপুরে আজ না কাল ভোটটা হতোই, কিন্তু আপনারা কেউ এটা মনে করেন, যারা দূর থেকে আমার কথা শুনছেন, যদি কোনো বিজেপি নেতাও এখন আমার কথা শোনেন, আপনাকে জিজ্ঞেস করছি, আমাদেরকে উত্তর দিতে হবে না, নিজেকে উত্তর দিন। আপনি সত্যি এটা বিশ্বাস করেন যে ভারতের 35টা সিটে ভোট বকেয়া, তার মধ্যে 34টা সিট পড়ে থাকলো, একটা ভবানীপুরে ইলেকশন কমিশন ভোট ঘোষণা করলো, খালি তাই নয়, একবারে খাতায় কলমে লিখে দিল যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে মুখ্যমন্ত্রী থাকতে হবে, তাই আগে ভবানীপুরে ভোট হবে, বাকিরা দেশে পরে দেখা যাবে কবে ভোট হয়। আপনারা কেউ বিশ্বাস করেন মোদী অমিত শাহ না চাইলে এটা হতো? কি লাভটা হতো ওদেরকে ভোটটা দিয়ে? যদি ভোটটা, দেখুন, ভবানীপুরের সিটটা তো চিরকাল খালি থাকতো না, আজ না কাল ভবানীপুরে ভোট হতোই। আজ না কাল মমতা বন্দ্যোপাধ্যায় জানাতেন উনি জিততেন, উনি মুখ্যমন্ত্রী থাকতেন। কিন্তু কি হতো, ভোটটা যদি বাকি কেন্দ্রগুলোর সঙ্গে ন্যায্য সময় হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েক দিনের জন্য হলেও, একদিন 24 ঘন্টার জন্য হলেও মুখ্যমন্ত্রীর আসন থেকে পদত্যাগ করে রাস্তায় নেমে আসতে হতো, অন্য কাউকে মুখ্যমন্ত্রী করতে হতো। ওনার দলেরই কেউ হতো, আমি তো আর মুখ্যমন্ত্রী হতাম না ওনার জায়গায় মাঝখানে 5 দিনের জন্য, ওনার দলেরই কেউ না কেউ হতো। কিন্তু কি হতো, কে হবে? অভিষেক ব্যানার্জি হবে না, ববি হাকিম হবে না, পার্থ চ্যাটার্জি হবে না, তখন সুব্রত মুখার্জি বেঁচে উনি হবে, তাই নিয়ে দলের মধ্যে একটা খেসাল লাগতো। তার থেকে বড় কথা, পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে সোনার কালিতে লেখা থাকতো যে এখানে বিজেপির কর্মী সমর্থকরা একটা এত বড় কাজ করে দেখিয়েছে
রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তার বদলে ওই ইতিহাসের পাতায় কি লেখা থাকলো, ভবিষ্যতে মানুষ কি পড়বে, কি জানবে, যে পশ্চিমবাংলায় যখন বিজেপি কর্মীরা মার খেতে খেতে আত্মত্যাগ করতে করতে মমতা ব্যানার্জিকে হারালো, তখন তাদের পিঠ থেকে মারের দাগ উঠলো না, তার আগে মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বাই ইলেকশন উপহার দিয়ে ওনার মুখ্যমন্ত্রী থাকা গ্যারান্টি করলেন। কি লাভটা হলো এটা? এবং তৃণমূলকেও ভোট দিয়েছিলেন যে সাধারণ মানুষ। আমরা বলছি আমাদের লড়াই কিছু তৃণমূলের নেতা মন্ত্রী বড় বড় লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, লালবাতি গাড়ি চড়ে ঘুরে পায়ের উপর পা তুলে বসে দুহাতে পয়সা কামাচ্ছে। আমাদের লড়াই তাদের বিরুদ্ধে, কোনো সাধারণ তৃণমূল সমর্থক তো বটেই, কোনো সাধারণ তৃণমূল কর্মীর বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আপনাদেরকে বলছি, আপনারা যে দলকেই অতীতে ভোট দিয়ে থাকুন না কেন, আজকে বলছি কি অবস্থার মধ্যে আমরা বেঁচে আছি বলুন তো? গত 2 বছর ধরে, 2.5 বছর ধরে সময়টা কেমন যাচ্ছে? চাকরি বাকরির অবস্থা, সরকারি চাকরি, আগে ধারণা ছিল লোকের সরকারি চাকরি পেয়ে গেলাম মানে আমি নিশ্চিন্ত। এখন সরকারি চাকরি করে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। ব্যাংক থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, বিমা থেকে শুরু করে একটার পর একটা কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, ভিআরএস ধরিয়ে দেওয়া হচ্ছে, ফোর্স রিটায়ারমেন্ট হচ্ছে, ভলান্টারি রিটায়ারমেন্ট হচ্ছে। এমনকি পশ্চিমবাংলায় যারা এখানে কর্মচারী 50%, 52% ডিএ বকেয়া সরকারি কর্মচারী, মাস গেলে 100 টাকার মধ্যে 52 টাকা তার মাইনে কেটে নেওয়া হচ্ছে। যারা চাকরির পরীক্ষায় পাশ করে বসে আছে, দিনের পর দিন অনশন করছে, বয়স বেড়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় জীবনে আর ফেরত আসবে না। চাকরির পরীক্ষায় পাশ করে বেকার হয়ে ঘরে বসে আছে, চাকরির ফর্ম ফিল আপ করতে করতে পেনের কালি শুকিয়ে যাচ্ছে, তবু এখন অব্দি বাড়িতে একটা এমপ্লয়মেন্ট লেটার আসছে না, রিক্রুটমেন্টের চিঠি আসছে না। এই গেল সরকারি চাকরি। আর বেসরকারি চাকরি যারা করেছে, হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে লকডাউনের সময় থেকে 2020 সালের মার্চ এপ্রিল মাসে লকডাউনের সময় থেকে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ের কাজ চলে গেল, চাকরি চলে গেল। 1 বছর 1.5 বছর তারা কত লোক চেষ্টা করলো কাজে ফেরার, কাজে ফিরতে না পেরে। আমাদের চেনা পরিষদের মধ্যে কত জায়গায় এরকম হচ্ছে, কোন ছেলে হয়তো স্টেশনের বাইরে এখন টোটো চালাচ্ছে, কেউ হয়তো একটা অটো নামিয়েছে, রুটে একটা অটো চালাচ্ছে, কেউ হয়তো বাজারে একটা মাছপাতি শাকসবজির দোকান করেছে, মাছ বিক্রি করছে, কেউ পাড়ায় একটা ছোট দোকান ঘর ভাড়া নিয়ে একটা স্টেশনারি দোকান কি মুদির দোকান করেছে। আমি বলছি না এই কাজগুলো খারাপ, আমি বলছি না যে এগুলো কোনো ছোট কাজ। অন্ততপক্ষে তৃণমূলের নেতাদের মতো করে তোয়ালে মুড়ি আর স্যান্ডো গেঞ্জি পরে পয়সা খাওয়ার থেকে সম্মানের সঙ্গে টোটো চালানো, অটো চালানো অনেক ভালো জীবন, অনেক ভালো জীবিকা, মাথা উঁচু করে বাঁচার মতো জীবন। আমাদের সেই নিয়ে কোনো কথা নেই, কিন্তু কথা আমি এই কারণে বলছি, আজকে যে ছেলেটা, যে মেয়েটা চাকরি করতো, তার কাজ চলে গেল লকডাউনে। 1.5 বছর 2 বছর পরে যদি তাকে আজকে রাস্তায় অটো চালাতে হয়, তাকে যদি পাড়ায় একটা ছোট দোকান করতে হয়, তার মানে হচ্ছে সে চাকরিতে ফেরত আসেনি, ফেরত আসতে পারেনি। খালি তাই নয়, কোনোদিন আর চাকরি ফেরত পাবে এই আশাটাও সে ছেড়ে দিয়েছে, তার চোখ থেকে স্বপ্ন মরে গেছে। এগুলো যাদের চাকরি চলে গেছে, যাদের চাকরি যায়নি প্রাইভেট সেক্টরে, এমন কেউ আছে বলুন তো প্রাইভেট সেক্টরে চাকরি করতেন 2020 সালের লকডাউনের পর থেকে, যার মাইনে কাটা যায়নি? যে আগে মাইনে পেত হয়তো 20,000 টাকা, 22,000 টাকা, এখন তার মাইনে হয়ে গেছে 10,000 টাকা, 12,000 টাকা, 40%, 50% স্যালারি কাট। যে হয়তো মাইনে পেত 15,000, তার মাইনে হয়ে গেছে 8,000। কোম্পানি বলে দিয়েছে যে লকডাউনে বাজার খারাপ, টানতে পারছি না, এই টাকা করতে পারলে করো, নাহলে আমরা অন্য লোক রাখবো। বাজারের অবস্থা খারাপ, দোকানের অবস্থা খারাপ। আমি বলছি নয়, আমার বাড়ি কলকাতায় কসবায়, আমার পাড়ার এই চেহারা, আমার বিশ্বাস আপনাদের পাড়াতেও এখন অনেক জায়গায় এই চেহারা। আগে পাড়ার ভেতর যে দোকানগুলো রাত্রি 10টা, 10:30, 11টা, কখনো কখনো গরমকাল রাত 12টা অব্দি খোলা থাকতো যে দোকানগুলো, এখন সন্ধ্যে 8টা, 8:30টার পর দোকান বন্ধ হয়ে যায়। বন্ধ খুলে রেখে লাভ কি? কোনো কাস্টমার আসছে না, লোক আসছে না, দোকান শুধু শুধু খুলে রেখে বসে থেকে ইলেকট্রিকের বিল পুড়িয়ে লাভ কি আছে? বাজারের অবস্থা খারাপ, জিনিসপত্র বিক্রি হচ্ছে না, লোকের হাতে টাকা নেই আর জিনিস কিনবে কে? ঘরে ঘরে এখন অনটন, ঘরে ঘরে হাত টান চলছে। এখন আমরাও দেখছি আমাদের পরিবারের আশপাশে চেনা পরিচিতদের মধ্যে, আগে যে সাধারণ গৃহস্থ বাড়িতে হয়তো সপ্তাহে 1 দিন করে মাংস আসতো, রোববার করে বাজার থেকে মাংস কিনে আনতেন, এখন হয়তো সব মাসে 2 রোববার মাংস কেনা হচ্ছে, 2 রোববার করা হচ্ছে না। আগে হয়তো সপ্তাহে 3 দিন 4 দিন মাছ হতো, এখন সপ্তাহে 1 দিন কি 2 দিন করে চারাপোনা হচ্ছে, বাকি দিনগুলো নিরামিষ হচ্ছে। আচ্ছা আচ্ছা পরিবার আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। এখন যে বিয়ের সিজন যাচ্ছে, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিয়ের নিমন্ত্রণ আসলে এখন চিন্তা হয় রীতিমতো। আচ্ছা আচ্ছা পরিবার যে আবার মাসের শেষে আবার একটা বিয়ের নিমন্ত্রণ এসছে, আবার একটা প্রেজেন্ট দিতে হবে, আবার একটা 500-700 টাকার উপহার নিয়ে যেতে হবে, মাসের শেষে আবার একটা খরচা থাকতে হতো, দরকার নেই, বলে দেবো যে এখন ওই দিন একটু কাজ পড়ে গেছে, কি শরীরটা খারাপ যাচ্ছে, যেতে পারবো, যাবো না। আচ্ছা আচ্ছা বাড়িতে এখন এই অবস্থা। স্বাভাবিকভাবে ব্যবসাটা যা অবস্থা হওয়ার তাই হয়েছে, লোকে জিনিসপত্র কিনছে না, দোকানে মাছি উঠছে। পুজোর সময়, ঈদের সময় আগে যা বিক্রি হতো, এখন তার 3 ভাগের 1 ভাগ বিক্রি হচ্ছে। আপনি যে দলকেই ভোট দিয়ে থাকুন না কেন, তৃণমূলকে ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন, বিজেপিকে দিন, কি সিপিএমকে দিন, আপনি যাকেই ভোট দিয়ে থাকুন না কেন, প্রত্যেকটা সাধারণ পরিবারের এখন এই চেহারা, এই ছবি। আর সেই সময় কিছু লোক খালি তৃণমূলের কাউন্সিলর হয়েছে বলে, কিছু লোক খালি তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয়েছে বলে
তারা দু হাতে এমন কামাবে, ওরা নিজেরাও ভুলে গেছে ওদের বাড়িতে শেষ কোন জিনিসটা মাইনের টাকায় কিনেছিল। কদিন এটা বরদাস্ত করবো বলুন তো? আমরা কেন এই জিনিস চলবে দিনের পর দিন? আজকে আপনি সাধারণ তৃণমূলকে ভোট দেওয়া একজন মানুষ, আপনার রাত্রিবেলা বাড়িতে শুয়ে বালিশে মাথা রেখে ঘুম আসে না? যে জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে, ইলেকট্রিকের বিল বাড়ছে, গ্যাসের খরচা বাড়ছে, কাঁচা বাজার কেনার, মুদির জিনিস কেনার, মাসকাবারি বাজার কেনার খরচা বাড়ছে, ওষুধপত্র চিকিৎসার খরচা বাড়ছে, ছেলে মেয়েদের স্কুল কলেজে পড়ানোর খরচা বাড়ছে। প্রাইভেট স্কুলগুলো 2 বছর ধরে 2.5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। বাচ্চাগুলো বাড়িতে বসে বসে মোবাইলে অনলাইন ক্লাস করছে, স্কুলে যেতে হয় না, এদিকে স্কুলের টিউশন ফি বাড়ছে। ঘরে ঘরে এই অবস্থা। আর তার মধ্যে কিছু লোক খালি তারা ভোটে জিতে কাউন্সিলর হতে পেরেছে বলে এমন কামাবে যে লকডাউন হোক, দুনিয়া উল্টে যাক, ওদের আগামী 14 পুরুষের কোনো চিন্তা নেই। আদানি আম্বানির মতো পায়ের উপর পাতুলে বসে খাবে। কেন এই জিনিস আমরা দিনের পর দিন বরদাস্ত করবো? আজকে 5 বছর আগে, 7 বছর আগে যারা বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না, এখন বাড়িতে 3টে-4টে করে এসি বসে গেছে। পাড়ায় পাড়ায় এখন এই চেয়ার। 5-7 বছর আগে সাইকেলের চাকায় হাওয়া ভরার পয়সা ছিল না। সাইকেলের চাকার দোকানে, হাওয়ার দোকানে চাকায় হাওয়া ভরে ধারে রেখে আসতো যে পরে 2 টাকা দেবো। সাইকেলের চাকায় হাওয়া ভরার পয়সা ছিল না। এখন স্করপিও গাড়ি ছাড়া বাবুদের মাটিতে পা পড়ে না। পাড়ায় পাড়ায় আপনারা দেখুন তৃণমূল কাউন্সিলর হচ্ছে। কেন চলবে বলুন তো এই জিনিস? দিনের পর দিন আমরা বরদাস্ত করবো? কেউ খেটে খাবে, সে না, তার দুশ্চিন্তায় রাতে ঘুমাবে না। আর যারা লুটে খাবে তারা রাজাহালে থাকবে। এই ওদের মধ্যে এত ঝামেলা, এত মারামারি, এত গন্ডগোল। এই যে ভোটের প্রার্থী তালিকা বেরোলো, গোটা বাংলা আপনারা দেখলেন মিউনিসিপ্যালিটিতে মারামারি লেগে গেল প্রার্থী হওয়া নিয়ে। এ বলে আমি প্রার্থী, তো ও বলে আমি প্রার্থী। পাড়ায় এবার এই জিনিস আমরা কোনো বাবার জন্য ভেবেছিলাম এই জিনিস হবে? একটি মিউনিসিপ্যালিটিতে, একই ওয়ার্ডে, একই দলের 2 জন প্রার্থী মারামারি করছে। এ বলছে তুই কে রে? বলে আমায় জানিস না, আমি তৃণমূলের প্রার্থী। তুই কে? বলে আমি তৃণমূলের প্রার্থী। তুই কোথায় তৃণমূল প্রার্থী? বলে আমি ওয়েবসাইটে তৃণমূল প্রার্থী, আমার ওয়েবসাইটে নাম বেরিয়েছে। তুই কে রে? বলো তুই ওয়েবসাইটের প্রার্থী, তুই আপ বলিস, তুই ফালতু, তুই যা এখান থেকে। আমি প্রেস কনফারেন্সে তৃণমূল প্রার্থী, আমার প্রেস কনফারেন্সের নাম বেরিয়েছে। এনে লেগে গেল মারামারি। এবং এই হচ্ছে পশ্চিমবাংলা। আপনাদেরকে বলছি, কৃষক এখানে ফসলের দাম চেয়ে যদি রাস্তা অবরোধ করে, এখানে আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী বিরাট হচ্ছে বন্ধ বিরোধী। এখানে কৃষক যদি ফসলের দাম চেয়ে রাস্তা অবরোধ করে, দিদির পুলিশ গিয়ে তার মাথা ফাটা দেবে। এখানে শ্রমিক যদি ঘামের মজুরি চেয়ে রাস্তা অবরোধ করে, দিদির পুলিশ গিয়ে তার পিঠে মারের দাগ বসিয়ে দেবে। এখানে চাকরি প্রার্থীর ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করে যদি রাস্তায় বসে অনশন করে, দিদির পুলিশ গিয়ে তার জোড়া পায়ে লাথি মারবে তার খালি পেটে। গতকাল একটা ছেলেকে দেখলেন, আনিশকে আপনারা দেখলেন, একটা বাচ্চা ছেলে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল একটা ছেলেকে। বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করলো একটা ছেলেকে। সেই মৃত্যুর বিচার চেয়ে, সেই খুনের বিচার চেয়ে কালকে ছাত্র নেতারা আমাদের রাজ্যের এসএফআই ডাকে, তারা সন্ধ্যাবেলা অনিশের বন্ধুরা, আলিয়া ইউনিভার্সিটির ছাত্ররা কালকে সন্ধ্যাবেলা মিছিল করতে গেছে। সেই মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ, একটার পর একটা ব্যারিকেড দাঁড় করিয়েছে। স্কুল কলেজ বন্ধ হয়ে পড়ে আছে রাজ্যে 2 বছর ধরে। ছোট ছোট বাচ্চাগুলো বাড়িতে অসুস্থ হয়ে পড়ছে, বাড়িতে বন্দি থেকে থেকে। স্কুল কলেজ খোলার দাবিতে এসএফআই যদি মিছিল করে, ছাত্র নেতাদেরকে ধরে নিয়ে গিয়ে তারা জেলে ঢোকাবে পুলিশ, দিদির পুলিশ। এখানে কেন না অবরোধ করা বেআইনি। আর এই রাজ্যে ও কেন তৃণমূলের প্রার্থী হলো, আমি কেন হলাম না? খালি আমি কেন হলাম, আমার বউ কেন হলো না? খালি আমার বউ কেন হলো, আমার শালা কেন হলো না? আমার শালা কেন হলো, আমার শালার নাতি কেন হলো না? তৃণমূল প্রার্থী কেন আমি হতে পারলাম না? সেই দাবিতে গোটা পশ্চিমবাংলায় রাস্তা অবরোধ হবে, জাতীয় সড়ক অবরোধ হবে, পাড়ার মোড়ে হচ্ছে বাসের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হবে, লোকের জীবনকে অতিষ্ঠ করে মারবে, রেল অবরোধ হবে, সব হবে। সেইবার দিদির পুলিশের অবরোধ ভাঙতে যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলচন্দন নিয়ে তাদেরকে নমস্কার করবে। এই হচ্ছে পশ্চিমবাংলার চেহারা। আপনাদেরকে বলছি, এই জিনিস কদিন আমরা বরদাস্ত করবো? এদের মধ্যে এত ঝামেলা, এত গন্ডগোল। এদের একটা ব্যাপার কমন, দার্জিলিং এর পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের নদী নালা সমুদ্র পর্যন্ত এদের একটা ব্যাপার কমন। তো একটা এমন চোর এদের। আমি সাধারণ তৃণমূল কর্মী সমর্থকদেরকে বলছি না, তারা হয়তো ভালোবেসে একটা দলকে সমর্থন করেন, কিন্তু যারা ক্ষমতায় এসে কাউন্সিলর হয়ে, এমএলএ এমপি হয়ে যারা করে খাচ্ছে, একটা এমন চোর এরা যে কদিন বেঁচে আছে তো চুরি করবেই। এগুলো মোড়ে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তোমরা চুরি করা বন্ধ করবে না। এই জিনিস চলবে বলুন তো আমাদের রাজ্যে? আপনাদেরকে বলছি, এখানে আমাদের রতনু হতে পারে, সুদীপ্ত হতে পারে, কি আমাদের যে কমরেডরা এখানে আছে আমাদের নৈহাটিতে বাসপাশের এলাকায় আমাদের প্রার্থী যারা, এরা আজ যাই হোক না কেন, আমরা আজ যাই হোক না কেন, আমরা চোর নই। আমাদেরকে জেতালে 10টা কাজ এরা সফলভাবে করতে পারে। 2টো কাজ করার ক্ষেত্রে কোনো ত্রুটি, কোনো দুর্বলতাও থাকতে পারে, কিন্তু আমাদেরকে জেতালে কোনোদিন আপনাকে এই দুশ্চিন্তা করতে হবে না
যে কাউন্সিলর হওয়ার সময় ভোট চাইতে ছিল সাইকেলে করে, এখন এখানে ঘুরে বেড়ায় স্করপিও গাড়ি চড়ে। এই দৃশ্য কোনোদিন 34 বছর আমরা সরকার চালিয়েছি, কাউকে নিয়ে এই দৃশ্য দেখতে হয়নি, এই দৃশ্য কোনোদিন আপনাদেরকে দেখতে হবে না। এখানে লকডাউনের সময় এই নৈহাটিতে কি আশপাশের এলাকায় গোটা বাংলায় রেড ভলেন্টিয়াররা যে কাজ করেছে, আমি সে কাজের বর্ণনার মধ্যে যাচ্ছি না। সত্যি কথা বলতে আমার বর্ণনা দেওয়ার কিছু নেই। এই কাজের কথা গোটা বাংলার মানুষ জানেন, গোটা দেশের মানুষ জানেন। আমাদের যখন খারাপ সময় এসছে, মানুষের যখন খারাপ সময় এসছে, এবং আমাদের পার্টি যখন ভোটে হেরে গেছে, 2021 বিধানসভা ভোটে যখন আমরা হেরে গেছি, ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল করেছি, আমরা 0 আসন পেয়েছি। বামপন্থী আন্দোলনের সবচেয়ে খারাপ সময় যেমন আমাদের অনেক বন্ধু আমাদেরকে ছেড়ে গেছে, আমাদের অনেক বন্ধু আমাদেরকে পর করে দিয়েছে, এটা যেমন সত্যি, যেমন ওই খারাপ দিনে আমাদের রেড ভলেন্টিয়াররা যেভাবে কাজ করেছে মানুষের জন্য, তা দেখে অনেক শত্রু আমাদেরকে দূর থেকে সালাম করেছে, অনেক শত্রু আমাদেরকে কুর্নিশ করেছে। এটা আরো বড় সত্যি, এই সত্যি ইতিহাসে লেখা থাকবে। 2রা মে দুপুরবেলা গোটা বাংলার চেহারা কি ছিল? তৃণমূলের পার্টি অফিস গুলোতে তখন ভোটের রেজাল্ট বেরোচ্ছে, তৃণমূল জিতছে, বিজেপি সেকেন্ড হচ্ছে, ধুয়ে মুছে গেছি, কংগ্রেস শূন্য হয়ে গেছে। তৃণমূলের পার্টি অফিস গুলোতে তখন বড় বড় ডিজের বক্স লাগিয়ে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে নাচ হচ্ছে, আর ওখানে পরিকল্পনা হচ্ছে, আর দিদি আমাদের 3বার জিতেছে, আমরা 3 পাক নেচে নিই, তারপর সন্ধ্যের পরে আমরা এলাকা দখল করতে বেরিয়ে পড়বো। কোথায় কে সিপিএম এর পোলিং এজেন্ট বসেছিল, কোথায় কে বিজেপি হয়ে দুটো মিছিল করেছিল, সব বাড়িতে হামলা করবো, পাড়ার ক্লাব দখল করবো, পুজো কমিটি দখল করবো, দখলের পরিকল্পনা চলছে গোটা বাংলা জুড়ে। আর বিজেপির পার্টি অফিস গুলো তখন সকালবেলা পর্যন্ত নেচেছে, বিজেপির লোকগুলো সকালবেলা অব্দি নেচেছে। বিজেপি এবার জিতবে, আমাদের দিলীপ ঘোষ আবার মুখ্যমন্ত্রী হবে, পশ্চিমবাংলার সব গরুগুলো আবার সোনার দুধ দেবে, আমরা আমাদের সব হেভি ভর্তি হবে। সকালবেলা অব্দি নেচেছে। দুপুরের পর গোটা পার্টি অফিসে, গোটা যত বিজেপির পার্টি অফিস আছে, কাগজ পেন নিয়ে মুসলেখা লিখতে বসে গেছে, যে মুসলেখা লিখে তৃণমূলের কাছে জমা দেবো, দিয়ে বলো ভাই ঘাট হয়েছে, ভেরি সরি, ভুল হয়ে গেছে, কিছু মনে করিস না, বার খেয়ে বিজেপি করছিলাম, আর কোনোদিন করবো না, এই মুসলেখা জমা দিলাম, আজ থেকে ভাই তোরাও দিদির ভাই, আমরাও দিদির ভাই, সবাই মিলে আমরা তৃণমূল করবো আজ থেকে। এই যখন গোটা বাংলার চেহারা, সেই সময় আমাদেরকে নিয়ে কেউ কেউ ব্যঙ্গ করছিল, তখন সিপিএম শূন্য হয়ে গেছে গোটা বাংলায়, দেখুন সিপিএম এর পার্টি অফিস গুলো খালি হয়ে গেছে। আমরা বলছি ঠিকই বলছিল। 2রা মে দুপুরবেলা গোটা বাংলায় আমাদের প্রতিটা পার্টি অফিস খালি হয়ে গেছিল, তার কারণ 2রা মে দুপুরবেলা গোটা বাংলায় আমাদের একটা পার্টি অফিসেও আমাদের একজন কর্মীও পায়ের উপর পাতে বসেছিল না। গোটা বাংলায় আমাদের প্রত্যেকজন কর্মী, আমাদের বিশেষ করে আমাদের তরুণ কমরেডরা হেরে যাবার যন্ত্রণাকে গিলে নিয়ে, চোখের জল মুছে, কাঁধে অক্সিজেনের সিলিন্ডারের, হাতে খাবারের প্যাকেট নিয়ে বাড়ি থেকে ও বাড়ি, এপাড়া থেকে ওপাড়া ছুটছিল। কাদের জন্য ছুটছিল? যারা আমাদেরকে ভোট দিয়েছেন খালি তাদের জন্য নয়, যে মানুষ তার আগে, তার 7 দিন আগে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, সেই মানুষও যখন আক্রান্ত কোভিডে, সেই মানুষও যখন অসুস্থ, যখন ক্ষুধার্ত, তিনি দেখেছেন যে আজও এই বাংলায় টিভি খুললেই বিজেপি তৃণমূল, আর দরজা খুললেই সিপিএম, দরজা খুললেই কমিউনিস্ট পার্টি দাঁড়িয়ে থাকে। আর কেউ থাকুক কি না থাকুক, আমার পাশে কমিউনিস্ট পার্টি থাকবে, আমার দুর্দিনে, আমার বিপদের দিনে। এবং এই কাজটা করে আমরা কোনো দয়া করিনি, কারোর উপর কোনো করুণা করিনি। এটা করবো বলেই আমরা কমিউনিস্ট হয়েছি। আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি। কিন্তু আমাদের একটাই কথা বলার, কোন রকম কোনো ক্ষমতা ছাড়া, কোন রকম কোনো সরকারি, কোনো প্রশাসনিক ক্ষমতা ছাড়া যদি এই কাজ আমরা করতে পেরে থাকি, তাহলে ন্যূনতম কিছু ক্ষমতা যদি অতনুদের হাতে, সুদীপ্তদের হাতে জড়ো হয়, দুটো ফাইল সই করার ক্ষমতা, দুটো রাবার স্ট্যাম্প মারার ক্ষমতা, ন্যূনতম কিছু প্রশাসনিক ক্ষমতা যদি আমরা পাই, তাহলে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে, সেই ক্ষমতাকে ব্যবহার করে আরো বেশি করে, আরো কোন আকারে আমরা এই কাজগুলো করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, মানুষের সাথে আমাদের বন্ধুত্ব রক্ষা করতে পারি, আপনারা আন্দাজ করতে পারেন। আপনারা সেই সুযোগ আমাদেরকে দেবেন, আপনাদের কাছে আবেদন। দেখুন, আমি আমার কথাকে আর খুব বেশি বাড়াবো না, আমি এটা বলে আমার কথা শেষ করছি। দেখুন, এই যে দেখবেন ওরা এখন নিজের মিটিং করছে সব জায়গাতে, আমি আস্তে আস্তে ওদের শুনছিলাম, ওই তার আগে এখান থেকে আসার আগে ওদের ব্যারাকপুরের দিকে কোনো মিউনিসিপ্যালিটির দিকে হতে পারে, বা এসব জায়গায় হতে পারে, তখন ওখানে দেখছি একটা তৃণমূলের মিটিং হচ্ছে, লম্বা তালিকা শুনে যাচ্ছে যে আমাদের এখানে করেছি, এইখানে আমাদের কন্যাশ্রী এই করা হবে, ওখানে হ্যান করা হবে, তার যুবশ্রী, তার এই দুয়ারে সরকার, ঘরে ঘরে বেকার, কিসব প্রকল্প বানিয়েছে। তো বলছে যে, আমি বলছি যে এইগুলো নিয়ে ওরা বলছে, ঠিক আছে, ওরা বলার অধিকার আছে, বলুক, কিন্তু আপনাদেরকে একটাই কথা বলছে না, মিউনিসিপ্যালিটির ভোট হচ্ছে, পশ্চিমবাংলা সরকার ঠিক করার ভোট হচ্ছে না। পশ্চিমবাংলায় যা যা সরকারি প্রকল্প চলছে, সে প্রকল্প ভালো হোক, সে খারাপ হোক, সে আগের আমাদের আমলে চালু করা প্রকল্প উনি নাম পাল্টে চালাচ্ছেন, নিশ্চয়ই কিছু নতুন প্রকল্প উনি চালু করেছেন। যা যা আছে, যা চলছে, যেমন চলছে, সেই প্রকল্পগুলো চলবে। কোন মিউনিসিপ্যালিটিতে, যে নৈহাটি পুরসভায় আমরা জিতুক কি তৃণমূল জিতুক কি বিজেপি জিতুক কি কংগ্রেস জিতুক, তাই দিয়ে কোনো প্রকল্প পাল্টাবে না।
রাজ্যের সরকারের যা প্রকল্পের সুবিধা যদি আপনারা আজকে পান তাহলে কালকেও পাবেন, যেই জিতুক না কেন পাবেন। সুতরাং এই কথাগুলো বলে এগুলো কোনো মিউনিসিপ্যালিটি ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি পাল্টায়, যদি বন্ধ হয়, তাহলে একটা জিনিসই বন্ধ হবে। আজকে প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে কাঠমানি দিতে হয়, বাড়ি তৈরির টাকা, একটা গরিব মানুষের মাথা গোজার ঠাঁই নেই, তার জন্য একটা বাড়ি তৈরির টাকা স্যাংশন হয়ে আসবে, চেকটা তার অ্যাকাউন্টে জমা পড়ার আগে তার বাড়িতে তৃণমূলের কাউন্সিলরের ফোন চলে যাবে, কি তৃণমূলের কাউন্সিলরের লোক চলে যাবে যে এত টাকা তোমার অ্যাকাউন্টে জমা পড়ছে, আমাদেরকে এত টাকা ক্যাশে দাও, তার থেকে তোমার 1 লাখ টাকা জমা পড়ছে তো আমাদের 50,000 টাকা দাও, তোমার 2 লাখ জমা পড়ছে তো আমাদেরকে 1 লাখ টাকা দাও। এই যে কাঠমানি, আপনার টাকা আপনি পাবেন, তার জন্য ওদেরকে কাঠমানি দিতে হবে। আপনার জমিতে আপনি বাড়ি করবেন, তার জন্য ওদেরকে স্কোয়ার ফুটের হিসেবে টাকা দিতে হবে। এই যে কাঠমানি রাজত্ব চলছে পশ্চিমবাংলা এবং নৈহাটিতে এবং আশপাশে, আমরা জিতলেই কাঠমানি বন্ধ হবে। সরকারি প্রকল্পের প্রতিটা নয়া পয়সা মানুষ যেমন পাচ্ছেন, তার চেয়ে ভালোভাবে পাবেন। 1 টাকা কাঠমানি কাউকে দিতে হবে না, আমাদের কোনো কাউন্সিলরকে দিতে হবে না সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য। আপনারা জানেন, যারা আমাদেরকে সমর্থন করেন তারাও জানেন, যারা আমাদেরকে সমর্থন করেন না তারাও জানেন, আমরা যাই হই না কেন আমরা চোর নই, আমরা কাঠমানি খেয়ে সংসার চালাই না। আপনাদেরকে বলছি, ওরা এখন দেখবেন এত বড়াই করে চারদিকে যে আমরা ভোটে জিতেছি, আমাদের গভর্নমেন্ট আছে, আমাদের মন্ত্রিসভা আছে। এখন দেখুন, এটা ঠিক ওদের মন্ত্রিসভা আছে, কিন্তু কি বলুন তো, মন্ত্রিসভা আকবরেরও ছিল, মন্ত্রিসভা নবাব সিরাজউদ্দৌলারও ছিল, মহারানা প্রতাপেরও ছিল, হ্যাঁ, রাজা বাদশাহ শাহ সুলতান সবার মন্ত্রিসভা থাকে। তার সঙ্গে একটা বাদশাহীর সঙ্গে, একটা সালতানাতের সঙ্গে একটা গণতন্ত্রের তফাৎ কি? রাজা বাদশাদের খালি একটা মন্ত্রিসভা থাকে, গণতন্ত্র যেমন একটা মন্ত্রিসভা থাকে তেমন একটা বিরোধী পক্ষ থাকে। একটা বিরোধী পক্ষের জোরে একটা গণতন্ত্র হয়। আজকে পশ্চিমবাংলার সবচেয়ে দুর্বলতা কি জানেন তো? পশ্চিমবাংলায় যে বিরোধী বলে কেউ নেই। মানুষের ভোটে জিতে যারা বিরোধী হয়েছিল বিজেপি, তাদের বিরোধিতার চেহারা কি আজকে আপনারা ভাবুন। আমি বলছি, আপনারা খোলা মনে বিচার করুন। যদি আমার এই কথা ভুল হয়ে থাকে, আপনাদের অভিজ্ঞতার সঙ্গে না মেলে, আপনারা আমার কথাগুলোকে বর্জন করবেন। আজকে ধরুন আমাদের রাজ্যের 4 জন শাসক দলের মন্ত্রী অথবা প্রাক্তন মন্ত্রী গ্রেপ্তার হলো ভোটের 14 দিন পরে। ববি হাকিম, ববি হাকিম, মদন মিত্র, শোভন চ্যাটার্জি আর সুব্রত মুখার্জি। শাসক দলের 4 জন মন্ত্রী অথবা প্রাক্তন মন্ত্রী একসঙ্গে গ্রেপ্তার হলো চুরির কেসে। দ্বিতীয় যে কোনো রাজ্য যদি এটা হতো, আপনারা ভাবুন রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা কি হতো। তোলপাড় ফেলে দিত গোটা রাজ্যে। আর পশ্চিমবাংলায় কি হলো, যে কদিন এই 4 জন জেলে থাকলো, শুভেন্দু অধিকারীকে হ্যারিকেন নিয়ে খুঁজে পাওয়া গেল না গোটা বাংলায়। কোথায় গিয়ে মুখ লুকোলো কেউ খুঁজে পেল না। এরা বেল পাওয়ার পরে তাকে আবার দেখা গেল মার্কেটে। কেন? যে কেসে এই 4 জন জেলে, নারদার কেসে, সেই কেসে 5 নম্বর নাম শুভেন্দু অধিকারী। ওর মুখ নেই কোনো কথা বলা। আজকে পশ্চিমবাংলায় সবচেয়ে বড় দুর্ভাগ্য মানুষের এটাই। দেখুন, সরকারে যারা থাকে তারা তো চাইলে যে কোনো বিল থেকে শুরু করে যে কোনো আইন তারা পাশ করাতে পারে, এটা নিয়ম। বিধানসভায় তাদের মেজরিটি আছে, সংখ্যাগরিষ্ঠতা আছে। তারা বিরোধী লাগে কেন? কোন বিরোধী যদি সরকারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে, বিতর্ক করে, তাহলে সেই বিতর্কের মাধ্যমে সরকারের সিদ্ধান্তগুলোর খারাপ দিকগুলো মানুষের সামনে এক্সপোজ হয়, মানুষের সামনে আসে। তাতেও কিছু পাল্টায় না। সরকার যদি মনে করে যে আমি তাও এ পথেই এগোবো, যে কোনো সরকার সে পথে এগোতে পারে। মেজরিটি আছে মানে 5 বছর তাকে কেউ ঠকাতে পারবে না। ও আমরা মুখে যতই ভালো ভালো কথা বলি না কেন, আমাদের গণতন্ত্র এটাই নির্যাস। যার মেজরিটি আছে, জোর যায় মুলুক তার, সংখ্যার জোর আছে, ও যা ইচ্ছে তাই করবে। কিন্তু সত্যিকারের বিতর্ক, সত্যিকারের চ্যালেঞ্জের মাধ্যমে তার দোষ ত্রুটির জায়গাগুলো মানুষের সামনে আসবে। আজকে পশ্চিমবাংলার দুর্বলতা হচ্ছে তৃণমূলের যা যা খারাপ, চিটফান্ড থেকে শুরু করে, সিন্ডিকেট চালানো, বেআইনি থেকে শুরু করে, মানুষের ভোট লুট করে যেটা পঞ্চায়েত পুরসভাকে পাল্টে খাওয়ানো থেকে শুরু করে, চাকরি দেওয়ার নাম করে লোকের থেকে টাকা খাওয়া থেকে শুরু করে, যা যা অভিযোগ আছে তৃণমূলের বিরুদ্ধে, মাফিয়া রাজত্ব চালানো থেকে শুরু করে যা যা অভিযোগ আছে, প্রতিটা অভিযোগে অভিযুক্ত কিছু লোক, তারা হয় কয়েকদিন আগে অব্দি বিজেপি করছিল, অথবা এই অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর মতো এখনো বিজেপিতে আছে। তাই এমন কোনো কথা নেই যে কথায় তৃণমূলের চোখে চোখ রেখে বিজেপি চ্যালেঞ্জ করতে পারে। ওরা যদি দাঁড়িয়ে বলে চিটফান্ড কেলেঙ্কারি, ওরা পাল্টা তৃণমূল মুকুল রায়কে দেখিয়ে দেবে। এবং মুকুল রায় আমাদের দলের নেতা ছিল, তখন ভালো ছিল, আমাদের চিটফান্ড বলতে এসছে। ওরা যদি এখন বলতে এসছে জঙ্গলের রাজত্ব, দাদাগিরি, পাল্টা অর্জুন সিংকে দেখিয়ে দেবে যে অর্জুন সিং তোমার দলের নেতা, তুমি আমাকে জঙ্গলের রাজত্ব শেখাতে এসছো। যদি এখন ওরা বলতে আসে যে টেট কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারি, ওরা পাল্টা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিশ্বজিৎ কুন্ডু, কালনার, তাদেরকে দেখিয়ে দেবে। টেট এসএসসি কেলেঙ্কারি নায়ক তোমার দলেও আছে, তুমি আমাকে কি বলতে এসছো? এটা হচ্ছে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় কোমরের জোর, জানেন তো? উনি 3 বার জিতেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা ওনার সাফল্য। তার থেকেও বড় সাফল্য হচ্ছে উনি পশ্চিমবাংলায় বিজেপির মতো একটা বিরোধী পেয়েছেন। ওই সুকুমার রায়ের বাবুরাম সাপুরে কবিতার সাপের মতো।
সে সাপের ফোঁস করার ক্ষমতা নেই, কামড়ানোর ছোবল মারা তো দূরের কথা। তাই আপনাদেরকে বলছি, পশ্চিমবাংলা এবং এই বিরোধী শূন্য রাজত্ব হওয়ার ফলে কি হয়েছে, আজকে বাংলার চেহারা দেখুন। আমরাও 34 বছরের সরকার চালিয়েছি। আমি বলছি, যারা আমার কথা শুনছেন দূর থেকে, যদি আমার বিরোধী কেউ হয়ে থাকেন, আমাদের আর 5টা প্রশ্ন আমাদের সঙ্গে একমত নন, আপনাকেও বলছি, আজ দেখুন 34 বছর আমরাও সরকার চালিয়েছি, কিন্তু এই মানসিকতা কোনোদিন দেখেছেন যে 294টার মধ্যে 213টা সিট পেয়েছে একটা দল, তাতেও হবে না। অন্যান্য দলের 2-4জন যে এমএলএ আছে তাদেরকেও পাল্টি খাইয়ে আমার দলে আনতে হবে, সুনীল সিং থেকে শুরু করে যারা যারা আছে, মুকুল রায় থেকে শুরু করে যত হচ্ছে, যাতে কি হবে যে বিধানসভার মধ্যে চার ভাগের মধ্যে 3 ভাগ এমএলএ এমনি তৃণমূলের, বাকি 4 ভাগের 1 ভাগ এমএলএ তারা বাইরে মিটিং করবে, মিছিল করবে তৃণমূলের হয়ে, বিধানসভার ভেতরে এসে বলবে আমরা বিজেপি। এর ফলে কি হবে জানেন? শুভেন্দু অধিকারী, এই যে কুণাল ঘোষ কদিন আগে বললো শুভেন্দুও নাকি আসছে তৃণমূলে, আসতে চাইছে। ধরুন মুকুল রায়কে যে ফর্মুলায় তৃণমূল নিল, কি বাকিদেরকে নিচ্ছে, ধরুন সেই ফর্মুলায় শুভেন্দু ঢুকলো তৃণমূলে, মানেটা কি দাঁড়াবে ভাবতে পারেন? পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী তৃণমূলের, বিরোধী দল নেতাও তৃণমূলের। এইটা হবে একটা বিধানসভার চেহারা। এই বিধানসভায় এমন কোন বিষয়ে কোনো কথা হবে, কোনো বিতর্ক হবে, যে বিতর্ক থেকে আপনি একজন নৈহাটির সাধারণ মানুষ, পশ্চিমবাংলার একজন বাসিন্দা, আপনি জানতে পারবেন সরকার কোনটা ঠিক করছে, কোনটা ভুল করছে। 294টার মধ্যে 294টা এমএলএই আমার চাই। জিতে মেজরিটি পেয়ে সরকার চালালেও হবে না, বিরোধী শূন্য বিধানসভায় আমি বিধানযুক্ত করবো। পশ্চিমবাংলায় যতগুলো কর্পোরেশন, যতগুলো মিউনিসিপ্যালিটি, যতগুলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, প্রতিটা আমার চাই। এবং চাই খালি তাই নয়, বিরোধী শূন্য ভাবে চাই। প্রতিটা কাউন্সিলর আমার চাই, প্রতিটা পঞ্চায়েত মেম্বার আমার চাই, যাতে কোনো পুরসভায়, কোনো মিউনিসিপ্যালিটিতে, কোনো পঞ্চায়েতে কত টাকা টেন্ডার ডাকলাম, কত টাকা এলো, ক টাকার কাজ হলো, ক টাকার কাজ হলো না, ক টাকা আমার বাড়ি গেল, কোনো কিছু নিয়ে কোনো হিসেব চাইবারই লোক না থাকে, দেওয়া তো পরের কথা। অ্যাবসলিউটলি 100% জনপ্রতিনিধি আমার হবে। তৃণমূলের পার্টি অফিসে ভাগ বটোয়ারা করে ঠিক হবে কোথায় কোন রাস্তার কি টেন্ডার হবে, কে কত টাকা পাবে। বিধানসভায় কি তার মিউনিসিপ্যালিটিতে কি কর্পোরেশনে কি বোর্ডে আলোচনা হবে না, আলোচনা হবে তৃণমূলের পার্টি অফিসে, ওখানে মালের হিস্সা ঠিক হবে গোটা পশ্চিমবাংলা জুড়ে। এটা তো রাজনৈতিক ক্ষেত্র। সামাজিক ক্ষেত্র, আজকে বাংলায় আপনি এমন প্রায় কোনো ক্লাব পাবেন না যে ক্লাবের মাথায় তৃণমূলের লোকেরা বসে নেই, যে ক্লাব তৃণমূল চালাচ্ছে না। এমন আপনি কোনো কলেজ পাবেন না। আজকে এখানে আরবিসি কলেজ থেকে শুরু করে কত কলেজ আছে, আপনারা জানেন বছরের পর বছর ভোট হতো আমাদের সময়। আমরা জিততাম, কখনো ছাত্র পরিষদ জিতেছে, কখনো টিএমসিপি জিতেছে, কখনো অন্যদের ইউনিয়ন হয়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন 100-এর উপর কলেজে অন্যান্য দলের ইউনিয়ন ছিল। আজকে পশ্চিমবাংলার একটা কলেজে ভোট হবে না, প্রতিটা কলেজে টিএমসিপি থাকবে। তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ছোট বয়স থেকে পয়সা খাওয়া শিখে গেছে। 18, 20, 25 বছরের ছেলে মেয়ে কলেজের গেটে দাঁড়িয়ে টাকা তুলছে অ্যাডমিশনের সময়। আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যাবে ওখানে, ওদেরকে টাকা দিতে পারলে কলেজের ক্লাসে গিয়ে বসবে, না টাকা দিতে পারলে বাড়ি চলে আসবে, মার্কশিটে যতই নম্বর থাক না কেন। প্রতিটা কলেজ তৃণমূল চালাবে। আজকে আমরা অমিত শাহ ছেলে জয়শাকে নিয়ে আমরা সমালোচনা করি, নিন্দে করি, গালাগাল দিই, এবং ন্যায্যভাবেই দিই। যে ক্রিকেট বোর্ডের, ভারতের ক্রিকেট বোর্ড, তার সেক্রেটারি হয়ে বসে আছে একটা লোক, তার কি যোগ্যতা না সে অমিত শাহ ছেলে। সে নিজেরা ক্যাবলাকান্ত ক্রিকেটের ব্যাট হাতে করে ধরে না, পায়ে পা দিয়ে ধরে, তাই জানে না ভালো করে, সে গিয়ে বিসিসিআই সেক্রেটারি হয়ে বসে আছে। আমরা সমালোচনা করি, ঠিক করি, ন্যায্য সমালোচনা করি, কিন্তু বলুন তো একা জয়শাহ পশ্চিমবাংলার দিকে তাকান তো। আজকে মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারিকে বাবুল ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই। হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে, টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে, সুইমিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, পশ্চিমবাংলার শাখার প্রেসিডেন্টকে, যতগুলো ক্রীড়া সংস্থা আছে পশ্চিমবাংলা, যতগুলো, প্রতিটার মাথায় তৃণমূল নেতাও আমি বলবো না, মমতা ব্যানার্জির ভাই। তারা তো সেই অর্থে তৃণমূল নেতাও নয়, তারা ব্যানার্জি পরিবার। কার্তিক ব্যানার্জি, বাবুল ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই। তারা হচ্ছে প্রতিটা ক্রীড়া সংস্থার মাথায় পশ্চিমবাংলায় বসেছে, প্রতিটা ক্রীড়া সংস্থা চালাচ্ছে। প্রতিটা লাইব্রেরি কমিটি, প্রতিটা স্কুলের পরিচালনা সমিতি সব হতে হবে তৃণমূল। এমনকি আপনাদেরকে বলছি দুর্গাপুজো, এখন এলাকায় দুর্গাপুজো হয় দেখেছেন? দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে না, মমতা ব্যানার্জির পুজো হচ্ছে, বোঝে কার বাপের ক্ষমতা আছে। পুজোর হোর্ডিং গুলো হয় দেখবেন, দুর্গা কোথায় এক কোণে সাইড হয়ে গেছে, কোন রকমের জায়গা পেলোই না। অর্ধেক সময় দুর্গা ঠাকুরের ছবি থাকে না, পাশে যেখানে দুর্গা ঠাকুরের ছবি থাকার কথা সেখানে এত বড় মমতা ব্যানার্জির ছবি, তার পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা সেখানে এলাকার তৃণমূলের কাউন্সিলর পয়সা খেয়ে তারও গণেশের মতো চেহারা, তার একটা ছবি। গোটা পশ্চিমবাংলার দুর্গাপুজো মানে হচ্ছে দিদির বড় বড় হোর্ডিং বসবে, কালী পুজো মানে কালী ঠাকুরের পাশে মমতা ব্যানার্জি।
আজকে 25শে বৈশাখ আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো রবীন্দ্রনাথের পাশে মমতা ব্যানার্জি। কলকাতায় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, নন্দনে ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল হবে, সেখানে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের ছবি, একেবারে জগন্নাথ বলরামের মতো, মাঝখানে সুভদ্রার জায়গায় মমতা ব্যানার্জি। এমনকি দেখবেন পুরসভা থেকে যখন ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ে, পুরসভা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে হোর্ডিং বানায়, এই নৈহাটি পুরসভায় বা আশপাশে দেখবেন মশা ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে মানুষকে সচেতন করে হোর্ডিং লাগায়, ডেঙ্গু ম্যালেরিয়ার হোর্ডিং সেখানে থেকে মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই? এবং এদের বাড়াবাড়ি, এদের ক্ষমতার উদ্ধত্ত বাড়তে বাড়তে কোন জায়গায় পৌঁছেছে আপনারা ভাবুন। এটা দুর্গাপুজোর মতো একটা অনুষ্ঠান, একটা উৎসব, বাংলার মানুষ তারা চিরকাল আনন্দ করে এসছে, অংশগ্রহণ করে এসছে। আমাদের যে যা দল করি না কেন, যাই করি না কেন, বছরের 5টা দিন পাড়ার লোক সব, গোটা পাড়ার মানুষ একসাথে হই হুল্লোড় করে আনন্দ করে। একটা পাড়ায় সিপিএম এর লোক থাকে, কংগ্রেসের লোক থাকে, তৃণমূলের লোক থাকে, বিজেপির লোক থাকে, সবাই উৎসব, সবাই মিলে আনন্দ করে। এবছর ধুমধামে হলো, আপনারা দেখলেন, আপনাদের খেয়াল থাকবে দুর্গাপুজোর একটা প্যান্ডেল পাতিপুকুরে, এবং একই জিনিস গত বছর, এবার দমদমে হলো গত বছর, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে চাকদায় এক জিনিস হয়েছিল। প্যান্ডেলের ভেতর দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়েছে মমতা ব্যানার্জির মতো করে, কেন না ক্লাবটা তৃণমূল চালায়। মানে ক্ষমতার গরম বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছতে পারে। তার মানে আপনি যদি যে দলেরই সমর্থক হন না কেন, আপনি তৃণমূলকে পছন্দ করুন বা না করুন, আপনাকে যদি দুর্গাপূজায় অংশগ্রহণ করতে হয়, তাহলে পাড়ায় গিয়ে প্যান্ডেলে ঢুকে আপনাকে মমতা ব্যানার্জির ছবি মূর্তির সামনে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে অষ্টমীর দিন। অষ্টমীর দিন দিদিকে পুষ্পাঞ্জলি দিতে রাজি থাকলে দুর্গাপূজায় আপনি অংশগ্রহণ করবেন। যদি আপনি রাজি না থাকেন, তাহলে আপনি আপনার মতো ফুটে যান। পশ্চিমবাংলা দুর্গাপূজা আপনার জন্য নয়। এদের একটা সর্বগ্রাসী খিদে বাড়তে 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 কোথায় পৌঁছেছে যে রাজনীতি তো ছেড়ে দিন, সামাজিক বৃত্তে অন্য কারোর পা রাখার জায়গা নেই, কারোর নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, দম ফেলার জায়গা নেই। যদি পশ্চিমবাংলার রাজনীতিতে নয়, পশ্চিমবাংলার মানুষ হিসেবে আপনাকে সামাজিক জীবন কাটাতে হয়, সমাজ জীবন কাটাতে হয়, তাহলে তৃণমূলের অ্যাবসলিউট আধিপত্য মেনে নিয়েই আপনাকে বাঁচতে হবে, নাহলে আপনি বাঁচতে পারবেন না। আমি দলমত নির্বিশেষে বলছি আপনাদেরকে, যদি আপনারা মনে করেন যেটা এবার একটু বাড়াবাড়ি হচ্ছে, যদি আপনারা মনে করেন যেটা অন্যায় হচ্ছে, তাহলে আপনারা বামপন্থীদেরকে জেতান, আমাদের পাশে দাঁড়ান। এর বিরুদ্ধে একটা অংশের মানুষ বিজেপিকেও এর আগে ভোট দিয়েছিলেন, কিন্তু আপনারা দেখেছেন বিজেপির চেহারা। আমরা বিধানসভা ভোটের আগে হাতে লাল পতাকা নিয়ে মিছিল করেছি এইখানে এই নৈহাটিতে, আশপাশের এলাকায়, যেখানে গার্গী চ্যাটার্জি প্রার্থী ছিল, এখানে আমাদের প্রার্থী ছিল, আমাদের ইন্দ্রাণী প্রার্থী ছিল আমাদের নৈহাটিতে, রঞ্জিতদার মেয়ে ইন্দ্রাণী কেউ আপনারা দেখেছেন। আবার এখানে অর্জুন সিং আর পবন সিংদেরকেও আপনারা দেখলেন, সুনীল সিংদেরকেও আপনারা দেখলেন। এই গার্গী চ্যাটার্জি, ইন্দ্রাণী কুন্ডুরা ভোটের আগেও হাতে লাল পতাকা নিয়ে মিছিল করেছিল, ভোটে হেরে গেছে তারপরে হাতে লাল পতাকা নিয়ে মিছিল করছে। আর এই পবন সিংদেরকে দেখছেন, এরা বিজেপির পতাকা নিয়ে মিছিল করেছিল, এরা জিতলো, জিতে এখন কি করছে, বিজেপির পতাকা নিয়ে এখন অভিষেক ব্যানার্জি জুতো পালিশ করছে। তাই আপনাদেরকে বলছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান, বামপন্থীদের পাশে দাঁড়ান। এই সল্টলেকে ভোট হলো, চন্দননগর